আসসালামু আলাইকুম। এখনকার বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ভয়ঙ্কর ফাঁদ থেকে মুসলিম সম্প্রদায়কে সতর্ক করলেন এরদোগান। ভারতের বাজে অস্ত্রের কারণে আর্মেনিয়া হেরেছে। পরমাণু বিজ্ঞানী হত্যা প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে। তুরস্ককে পরমাণু বোমা বানাতে সহায়তা করবে পাকিস্তান। এবার সৌদির সঙ্গে শান্তি চুক্তির প্রত্যাশা ইসরায়েলি মন্ত্রীর। যে শর্তে পরাজয় মানতে রাজি ট্রাম্প। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান বলেছেন, সারা বিশ্বের মুসলমানদের উচিত মুসলিম সম্প্রদায়কে সন্ত্রাসবাদ এবং বর্ণবাদের মতো ভয়াবহতা থেকে রক্ষা করা। এসবের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ববোধের গভীরে ফাটল ধরানোর ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদ এবং বর্ণবাদের মতো ভয়ঙ্কর ফাঁদ থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামী সহযোগিতা সংস্থার সম্মেলনে ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদের মতো সংকটগুলোকে মুসলিম বিশ্বের গভীরে আঘাত করার জন্য ইস্যু হিসেবে বানানো হয়েছে। বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন 1000 মুসলমান সন্ত্রাসবাদ এবং সংঘাতের শিকার হচ্ছেন। প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেন, সংকট উপেক্ষা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আমরা মুসলমানরা সন্ত্রাসবাদ, ক্ষুধা, অসমতার মতো নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি। প্রতিটি সম্মেলনে রাজনৈতিক যুক্তিতর্ক নিয়ে আলোচনা মুসলিম সম্প্রদায়ের মধ্যকার সমঝোতা এবং ভ্রাতৃত্ববোধকে ক্ষতিগ্রস্ত করছে। এ কারণে রাজনৈতিক আলোচনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানান এরদোগান। ভুল বুঝাবুঝি এবং ভুল শিক্ষার কারণে মুসলমানরা সমাজে নানা ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, বাস্তব জীবন এবং ধর্মীয় সার্বজনীনতার মধ্যে শক্তিশালী, দৃঢ়, অবিচল একটি সম্পর্ক গড়ে তোলা জরুরি। পশ্চিমা কিছু দেশের ইসলামফোবিক নীতির তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। তিনি বলেন, ইসলামফোবিক পদক্ষেপ ওইসব দেশের রাষ্ট্রপ্রধানদের ব্যর্থতা ঢাকার একটি সফল হাতিয়ারে পরিণত হয়েছে। এসব অঞ্চলে ইসলামকে রাষ্ট্রপ্রধানরা নিজেদের মতো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি। সর্বশেষ উদাহরণ হিসেবে ফরাসি ইসলাম, ইউরোপীয় ইসলাম এবং অস্ট্রেলিয়ান ইসলামকে তুলে ধরেন এরদোগান। সম্প্রতি নাগোর্নো কারাবাখ নিয়ে যুদ্ধে নিম্নমানের ভারতীয় সামরিক হার্ডওয়্যারের কারণে আজারবাইজানের কাছে আর্মেনিয়া হেরেছে বলে সামাজিক গণমাধ্যমে ব্যাপক ট্রল চলছে। যদিও আর্মেনিয়া সরকারের তরফ থেকে ভারতের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ তোলা হয়নি, কিন্তু নেট দুনিয়ায় ভারতীয় অস্ত্র নিয়ে সমালোচনা থামছে না। ইউরেশিয়ান টাইমসের এক খবরে এই কথা বলা হয়েছে। অভিযোগের তীর মূলত ভারতে সরবরাহ করা সাথী রাডারের দিকে। টুইটার, ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে অভিযোগ তোলা হয় যে আর্মেনিয়া চলতি বছর ভারতের কাছ থেকে $40 মিলিয়ন দিয়ে যে সাথী রাডার কিনেছে তা আজারবাইজানের উন্নত অস্ত্রের বিরুদ্ধে কাজ করেনি। নেটিজেনরা যেসব সূত্র থেকে এই খবর প্রকাশ করেছে সেগুলো নিশ্চিত করা হয়নি। কিছু ইউজার এমনও দাবি করেন যে আর্মেনিয়াকে ত্রুটিপূর্ণ রাডার সরবরাহের কারণে যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে তা ভারতীয় প্রতিরক্ষা শিল্পের ব্যাপক ক্ষতি করবে। আজারি সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের তালিকায় সাথী রাডার নেই, আর যুদ্ধক্ষেত্রে এ রাডার ব্যবহার করা হয়েছে কিনা সে তথ্য গোপন রেখেছে আর্মেনিয়া সরকার। সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করা আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে 1991 সাল থেকে উত্তেজনা চলে আসছিল। পরে একই বছর আজারবাইজানের কাছ থেকে নাগোর্নো কারাবাখ সহ পাশের 7টি এলাকা দখল করে নেয় আর্মেনিয়ার সেনাবাহিনী। এরপর থেকে গত প্রায় 30 বছর ধরে কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলে আসছিল। গত 27 সেপ্টেম্বর আজারবাইজানের সেনাবাহিনী ও বেসামরিক মানুষজনের উপর আর্মেনিয়ার সেনাবাহিনী হামলা চালালে দুই দেশের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।
টানা 44 দিন ব্যাপী এই যুদ্ধে আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে বেশ কয়েকটি শহর এবং প্রায় 300 গ্রাম ও বসতি এলাকা মুক্ত করে আজারবাইজান। ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদে রাজধানী তেহরানের কাছে আততায়ীর আক্রমণে মারা গেছেন। আততায়ীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে এবং তারপর তাকে গুলি করে। ফখরিজাদে ইরানে বোমার জনক হিসেবে পরিচিত ছিলেন। ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে আরও জটিল করে দেবে। পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদের হত্যার কয়েক ঘন্টা পর এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকরা। মহসিন ফখরিজাদের হত্যাকারী কে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ইরানের অভিযোগে তীরটি ইসরায়েলের দিকেই। আর ইরানের উপর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ প্রয়োগে জোর সমর্থক ইসরায়েল। ইরানের সঙ্গে বারাক ওবামা প্রশাসনের করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। চলতি নভেম্বরেও তিনি ইরানের উপর হামলা চালানোর কথা ভাবছিলেন বলেও শোনা গেছে। এদিকে বিজ্ঞানী হত্যার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান এরই মধ্যে তাদের শীর্ষ বিজ্ঞানীকে হত্যার প্রতিশোধ নেবে বলে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনা শুরুর আগে ইরান ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ঘটনা ঘটাতে পারে। সাম্প্রতিক সময়ে তুরস্কের উপর বেশ ক্ষুব্ধ ভারত। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের পাকিস্তানের প্রতি সমর্থন বেশ ক্ষুব্ধ করেছে ভারতকে। গত কয়েক বছরে বেশ কিছু ঘটনা ঘটেছে নিয়ে গত ফেব্রুয়ারিতে এরদোগান আরেক দফা ভারতকে ক্ষুব্ধ করেন পাকিস্তান পার্লামেন্টে কথা বলে যে কাশ্মীর ইস্যু পাকিস্তানের যত কাছে আমাদেরও তত কাছে। তুরস্ক সেখানকার নির্যাতনের বিষয়ে সোচ্চার থাকবে। তিনি কাশ্মীরি মুসলিমদের সংগ্রামকে গ্যালিপলিতে ব্রিটিশদের বিরুদ্ধে তুর্কি লড়াইয়ের সাথে তুলনা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরদোগানের মন্তব্যকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেন। কূটনৈতিক ক্ষেত্রে কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে সমর্থন করে তুরস্ক। এর বিনিময়ে পাকিস্তান 1974 সালে সাইপ্রাসে তুরস্কের সামরিক হস্তক্ষেপের প্রতি সমর্থন দেয়। এসব বিষয় আগে থেকে থাকলেও তা ভারতকে ক্ষুব্ধ করেনি। বর্তমানে এরদোগান যেভাবে পাকিস্তানকে সমর্থন করছেন তাতে ক্ষুব্ধ হয়ে আছে ভারত। এর প্রতিক্রিয়ায় ভারত ভারতীয় নৌবাহিনীর জন্য জাহাজ নির্মাণের $2.3 বিলিয়ন চুক্তি বাতিল করার হুমকি দিয়েছে। তাছাড়া তুরস্কের ঐতিহাসিক শত্রু আর্মেনিয়ার কাছ থেকে রাডার কেনার জন্য $40 মিলিয়ন চুক্তি করেছে ভারত। তবে ভারত সম্ভবত তুরস্কের সাথে চুক্তিটি বাতিল করবে না। দেশটি সম্ভবত পাকিস্তানের প্রতি তুরস্কের সম্পর্ক শিথিল করার জন্য হুমকি দিয়ে আসছে। ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক তালাব ল্যাবের প্রধান মোশাররফ জায়দি বলেন, ভারত মনে করে তার অর্থনৈতিক শক্তি ও আকারের কারণে সে যে কোনো ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারে, কিন্তু তুরস্ক তা গ্রাহ্য করবে না দেখে ভারত বিস্মিত হয়েছে। ভারত ও তুরস্কের বাণিজ্য ভারসাম্য ব্যাপকভাবে নয়াদিল্লির অনুকূলে। জাহাজের চুক্তিটি বরং কিছুটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারে। তবে ভারত যাই মনে করুক না কেন, উপমহাদেশের মুসলিমদের উপর তুর্কি প্রভাব এখনো বেশ প্রান্তিক পর্যায়ে রয়ে গেছে। বরং উপসাগরীয় দেশগুলোর প্রভাবই অনেক বেশি। সেখানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কোটি কোটি লোক বাস করে। তাছাড়া এসব দেশের মুসলিম প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে দান খয়রাত করে থাকে উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এ বছরের 15 সেপ্টেম্বর শান্তি চুক্তিতে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ ধরে এবার ইসরায়েলের সঙ্গে সৌদি আরব শান্তি চুক্তিতে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। তিনি বলেছেন, এই অঞ্চলের অন্যতম খেলোয়াড় সৌদি আরব। এই অঞ্চলে তারা খুবই গুরুত্বপূর্ণ দেশ। আমি মনে করি তারা যোগ দিলে সেটা খুবই গুরুত্ব বহন করবে। খালিজ টাইমসকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ব্যাপারে আমি খুবই আশাবাদী, কারণ তারা এরই মধ্যে অনেকটাই সহায়ক। তারা সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তকে সমর্থন করেছে, তারা বাহরাইনের সিদ্ধান্তকেও সমর্থন করেছে। তিনি আরো বলেন, ইসরায়েলি বিমান সংস্থাগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে সৌদি আরব। এতে করে এই চুক্তির সাফল্যে যথাযথ অবদান রেখেছে দেশটি। এটা স্পষ্ট যে তারা সঠিক পথে এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, তাদের সময় দরকার, আমরা বুঝতে পেরেছি এবং এজন্য আমরা চাপও দিচ্ছি না।
কয়েকদিন আগে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সম্মতি দিলেও পরাজয় মেনে নেওয়ার ব্যাপারে নিজের অবস্থান অস্পষ্ট রেখেছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিনি জানিয়েছেন, নির্বাচিত প্রার্থী জো বাইডেনকে ইলেকটোরাল ভোটে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হলে পরাজয় মেনে হোয়াইট হাউস ছাড়তে রাজি তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কয়েক সপ্তাহের অনিশ্চয়তা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন কয়েক আগে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুতে সম্মতিও দিয়েছেন। ফলে বাইডেন এখন নিয়মিতই গোয়েন্দা ব্রিফিং পাচ্ছেন। বাইডেন শিবির গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের প্রস্তুতির জন্য লাখ লাখ ডলার খরচেরও সুযোগ পাচ্ছে। এরই মধ্যে পরাজয় মেনে নেওয়া ইঙ্গিত আরও খানিকটা স্পষ্ট করলেন ট্রাম্প। বৃহস্পতিবার থ্যাংক গিভিং ডে উপলক্ষে দেওয়া ব্রিফিংয়ে ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, ইলেকটোরাল কলেজের ভোটে হারলে তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন কিনা। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই আমি অবশ্যই ছাড়বো এবং আপনারা তা জানেন। তবে এজন্য তিনি নতুন শর্তও জুড়ে দিয়েছেন। বলেছেন, ইলেকটোরাল কলেজের ভোটে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নিশ্চিত হলেই হোয়াইট হাউস ছেড়ে দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, এমন মন্তব্য করার সময় ট্রাম্প বলেছেন, বাইডেনকে বেছে নিলে ইলেক্টররা ভুল করবে। সঙ্গে তিনি আরো বলেন, হার মেনে নেওয়া সত্যি খুব কঠিন হবে, কেননা আমরা জানি সেখানে বড় ধরনের জালিয়াতি হয়েছে। অবশ্যই এদিনও ট্রাম্পে তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি। ক্ষমতা হারানোর পর নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে থাকবেন কিনা সে প্রসঙ্গেও কিছু বলেননি তিনি।